নির্বাচনী সংস্কার কমিশনের প্রস্তাব এটা আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা বা ইত্যাদিতে যদি তাকে অভিযুক্ত হন সেই মুহূর্ত থেকে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এটা কিন্তু অনেকটা আওয়ামী লীগকে লক্ষ্য করে এই কথাটা হচ্ছে। এখন গণ অভ্যুত্থানের পতিত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ কি সেভাবে অনুমতি পাবে, নাকি তিনি সাজাপ্রাপ্ত হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সম্ভবত 5 বছর? ভাই একটু আগে বলছিলেন যে বিভিন্ন বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে আগামী নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব, রাজনৈতিক দলগুলির মধ্যে একটি ঐকমত্য হবে। আপনারা একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসেছেন, সংস্কার কমিশনের সাথে বসেছেন, তখন এই তরুণদের রাজনৈতিক দলটি গঠনের আগেই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই ফর্মে তারাও সেসব আলোচনায় অংশ নিয়েছিলেন। আপনাদের কি কখনো মনে হয়েছে যে সরকার এবং সরকারের যে বিভিন্ন কমিশন তারা আপনাদের প্রস্তাবগুলির চেয়ে সেই তরুণদের প্রস্তাবগুলির দিকে বেশি নজর দিচ্ছে বা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে? এরকম যদি হয়ে থাকে তাহলে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা কতটা সহজ হতে পারে মুশতাক ভাই? এবং পরবর্তীতে এরই সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন আছে, আগেই করে রাখি যদি আপনি একই সাথে দেন। সেটি হচ্ছে যে সাইফুল ভাই এইমাত্র যেটি বললেন যে নানামুখী সংকট বা সরকার যদি নিজেদের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় তাহলে নানামুখী সংকট দেখা দেবে। অনেকেই সন্দেহ করেন যে নতুন রাজনৈতিক দল একটি গণপরিষদ নির্বাচনের দাবি করছে আগে, সংসদ নির্বাচনের আগে, তারপর সংবিধান সংশোধনের কথা বলছে, তারপরে তারা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছিল। যদিও গত কয়েকদিন যাবৎ তারা একটু সরে এসে এখন বলছে যে একই দিনে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। তবে অনেকের সন্দেহ তাদের এই দাবিগুলি যেহেতু সহজে পূরণ করার মতো না, যেহেতু বিএনপির মতো বড় দল সরাসরি বলে দিয়েছে যে এ ব্যাপারে তারা একমত নয়, তারা এটি মেনে নেবে না, এই বিষয়টি কি সরকারের মেয়াদকে দীর্ঘায়িত করার কোনো কৌশল কিনা? যে ঐকমত্য হচ্ছে না, সুতরাং যতদিন ঐকমত্য না হয় ততদিন আমরা ক্ষমতায় আছি, এরকম কোনো কৌশল বলে মনে হয় কিনা মুশতাক ভাই? এবং একই প্রশ্নের জবাব পরবর্তীতে সাইফুল ভাই আপনার কাছেও রাখবো, যে আসলে এটি কোনো সরকারের কৌশল কিনা। জি, ধন্যবাদ। সংস্কার প্রস্তাব, আসলে সংস্কার প্রস্তাব তো এখন মাত্র শুরু হলো। যেটা সাইফুল ভাই বললেন যে বিভিন্ন দলের কাছে একটা ছকের মতো দেওয়া হয়েছে, বহু নির্বাচনী পদ্ধতি, অবজেক্টিভ কোশ্চেনের মতো, সেটা আমরা পেয়েছি, আমাদের দল বাংলাদেশ জাসদ পেয়েছি আমরা। তো সংস্কার প্রস্তাব তো এখনো মানে সবাই যার যার প্রস্তাব দিচ্ছে। একটা খসড়া তৈরি করেছেন সংস্কার কমিশন, অনেক খেটে খুঁটে আলোচনা হয়েছে, কারো কারোর সঙ্গে লিখিত প্রস্তাব বিনিময় হয়েছে। এখন এখানে তো ছাত্রদের প্রস্তাব কি সেটা আমরা জানি না। ছাত্রদের প্রস্তাব সেটা হয়তো যখন তারা আরো বিস্তারিত বের করবে যে কোন দল কি কথা বলেছে, সেটা হয়তো তারা বের করে তখন জানা যাবে। এগুলো তো কোনো কিছু বাস্তবায়িত হয়নি। সংবিধানের প্রশ্ন বলুন বা নির্বাচনের নিয়ম কানুন বলুন, সবগুলো কিন্তু এখনো আগের নিয়মই রয়েছে। সংবিধান যেটা ছিল সে অনুযায়ী চলছে, এবং নির্বাচনের যে আইন কানুন, নির্বাচনী আচরণ বিধি যেটা আগে ছিল সেভাবেই চলছে, এগুলো এখনো পরিবর্তন হয়নি। তবে এইসব বিষয়ে আপনি কথাটা তো ভালোই করেছেন। একটা বড় বিষয় কিন্তু আমরা গতকালকে আমাদের দল বসেছিলাম সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে। সেখানে একটা প্রশ্ন আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কারো নামে অভিযোগ দায়ের হয়, তিনি কি নির্বাচনের অযোগ্য হবেন, নাকি তিনি সাজাপ্রাপ্ত হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সম্ভবত 5 বছর, তার যদি শাস্তি 3 বছরের বেশি হয় তিনি সাজা থেকে বেরিয়ে আসার পরে 3 বছর তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন না। তাহলে দেখেন, এটা কিন্তু এইটা প্রস্তাব করা হয়েছে, নির্বাচনী সংস্কার কমিশনের প্রস্তাব এটা আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা বা ইত্যাদিতে যদি তাকে অভিযুক্ত হন সেই মুহূর্ত থেকে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এটা কিন্তু অনেকটা আওয়ামী লীগকে লক্ষ্য করে এই কথাটা হচ্ছে। এখন এটা একটা বড় প্রশ্ন যে আমি যখন একটা আইন করব তখন কোনো দলের দিকে দেখব না, হ্যাঁ, সেটা যে কারো উপর প্রযোজ্য হতে পারে। আবার একটা বাস্তবতা হচ্ছে, এই 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে আওয়ামী লীগের সরকার জঘন্য অপরাধ করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, যেটা গণহত্যার পর্যায়ে পড়ে।
তাদের নামে মামলা দায়ের হচ্ছে, তারা কি আগের মতোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা? যেমন 90-এর সরকার পতনের পরে আমরা ছাত্ররা দাবি করেছিলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক এবং তাদেরকে আমরা কেউই পুনর্বাসন করবো না, দলে নেব না। কিন্তু সেটা হয়নি। ঠিকই জাতীয় পার্টি 91 নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এরশাদ জেলখানায় থেকেও 5টি আসনে জয়লাভ করেছে। এখন কি 2024 পরবর্তীতে 91 সালে যেটা হয়েছে, গণ অভ্যুত্থানের পতিত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ কি সেভাবে অনুমতি পাবে, নাকি তাদের জন্য কোনো আলাদা আইন করবে? এটা কিন্তু এই বাস্তবতাটাকে আমাদের এড়িয়ে যাওয়া চলবে না, এটা অবশ্যই আলোচনা করা দরকার। এটা কিন্তু একটা বড় রকমের হেডেক, শুধুমাত্র ছাত্রদেরই না, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দলেরই এটা একটা বিষয় যে আমরা আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে আমরা ডিল করব। হ্যাঁ, কাজে এখানে আমাদের দলও মনে করে যে নৌকা মার্কা ব্যালটে থাকা উচিত, কিন্তু আওয়ামী লীগ কিভাবে দলগতভাবে অংশগ্রহণ করবে এই বিষয়টা কিন্তু আইনগত এবং রাজনৈতিক ঐক্যমত এই সবগুলো মিলিয়ে কিন্তু ঠিক করা দরকার। নাহলে এটা কিন্তু একটা বিশৃঙ্খলার একটা বড় উপাদান হয়ে থাকতে পারে, টাইম বোমের মতো। মেয়াদ দীর্ঘায়িত করার কথা বলছেন। হ্যাঁ, একটা অনির্বাচিত সরকার আমাদের দেশে একটা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেয়। আর 111-এর সময় যে সরকারটা এসেছিল তারা অনেকদিন থাকতে চেয়েছিল, কিন্তু 2 বছরের মাথায় তাদের নির্বাচন দিতে হয়েছে। এখানে গতকাল একটা অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের 2জন সাবেক কূটনীতিক কথা বলছিলেন। তারা বলেছিলেন যে জেনারেলরা নির্বাচনের বিষয়ে খুব আমরা টাইট ডেডলাইনের উপর জোর দিয়েছিলাম, তারা করেছে, আমরা তাদেরকে গুরুত্ব দিয়েছি। তারা একটা কথা কিন্তু তারা বেমালুম চেপে যাচ্ছেন, রাজনৈতিক দলও অনেক সময় চেপে যাচ্ছে। 111-এর সরকার যে নির্বাচন দিতে বাধ্য হলো 2 বছরের মাথায়, তাদের তো পরিকল্পনা ছিল 5 বছর কিংবা 5 বছরের চেয়ে একটু কম। এখনো মাঝে মাঝে কথা ওঠে যে বর্তমান সরকারও স্বাভাবিক সরকারের মেয়াদ 5 বছর, তার চেয়ে তারা একটু কম থাকলে কেমন হয়। 111-এর সরকার নির্বাচনে দিতে বাধ্য হয়েছে 2007 সালের ছাত্রদের আগস্ট বিদ্রোহের কারণে। আগস্ট মাসে 111-এর সরকারের বিরুদ্ধে সামরিক বাহিনীর যে বাড়াবাড়ি ছিল ক্যাম্পাসে, তাদের বিরুদ্ধে একটা প্রচন্ড বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছিল। প্রত্যেকটা জেলা উপজেলা স্কুলের ছাত্ররা কিন্তু বিক্ষোভে নেমে পড়েছিল। তারপরেই সেই 111-এর সরকার, ফখরুদ্দিন মজিদের সরকার, তাদের আচরণ চেঞ্জ করে এবং তারা নির্বাচনের দিকে যায় এবং তাদের উপদেষ্টা পরিষদ থেকে চরমপন্থী 2-1 উপদেষ্টাকে তারা বাদ দিয়ে দেয়, তাদের পদত্যাগ করে, তারপর নির্বাচনটা হয়। এই দুটো উদাহরণই আছে। এখন আমরা অবশ্যই সংস্কার চাই, যেগুলো একটা আছে, সন্দেহ আছে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার করে না। 90-এর পরে 95 পরে যা হয়েছে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ছাড়া তেমন কোনো তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়নি। পরে এই নির্বাচনে যে মানে ভুয়া নির্বাচনের বিরুদ্ধেই আমরা 9 বছর আন্দোলন করলাম, আর অনেক কিছুর বিরুদ্ধে। সেই ভুয়া নির্বাচনেই পরপর দুটো দল তারা ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে একদম শেষ করে দিয়েছে। সেই একটা অভিজ্ঞতা আছে। সেখান থেকে ছাত্র তরুণরা হয়তো তাদের আমাদের আবেগী কথা হতে পারে, বা রাজনৈতিক ক্ষেত্রে হয়তো নিয়মের বাইরে হতে পারে। তারা মনে করছে রাজনৈতিক দল যেগুলো করবে না সেগুলো এখনই করে দেওয়া সম্ভব। আসলে এটা করে দেওয়া সম্ভব ছিল যদি গণ অভ্যুত্থানের আগেই এই সমস্ত রাজনৈতিক প্রশ্নের ভিত্তিতে গণ অভ্যুত্থানটা হতো এবং রাজনৈতিক একটা ঐক্য হতো, তাহলে সেই ম্যান্ডেটটা পুরো করেই একটা বিপ্লবী সরকার বলুন বা জাতীয় সরকার বলুন তার মাধ্যমে করা সম্ভব ছিল। যেটি সাইফুল ভাইয়ের দল বা এর বাইরে নাগরিক কমিটি আনু মোহাম্মদ তারা বারবার বলেছে যে একটা নির্দিষ্ট লক্ষ্যর ভিত্তিতে একটা জাতীয় সরকার হোক, তারপরে নির্বাচন হবে। সেটা কিন্তু হয়নি। একেবারে নির্দলীয় একটা আন্দোলন, ছাত্রদের আন্দোলন থেকে অত্যাচারে বিক্ষুব্ধ হয়ে মানুষ রাজপথে নেমে এসছে এবং ছাত্ররাও বাধ্য হয়েছে, আমি বলবো, এক দফার আন্দোলনে ডাক দিতে। ছাত্রদের সেই কথা ছিল না, কারণ যেভাবে প্রাণহানি হচ্ছিল প্রতিদিন 100, 150, 200, এটা আর চলতে দেওয়া উচিত, চলতে দেওয়া যেত না যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো। যাই হোক, সেই দুর্বলতা তো আছে আমাদের এই গণ অভ্যুত্থানে। এখন রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে, বিশেষ করে যারা সম্ভাবনা রাজনৈতিক দল, যারা সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, প্রগতিশীল রাজনৈতিক দল, তাদেরকে এটা বের করতেই হবে যে গণ অভ্যুত্থানের প্রেরণা, গণ অভ্যুত্থানের চেতনাটা বাস্তবায়নের পুরো দায়িত্ব নির্বাচিত সরকার করবে, আর আমরা নির্বাচনে চলে যাব। আর ছাত্রদেরকে শুধুমাত্র কিংস পার্টি বলে আমি সমালোচনা করব, ঠিকই একটা সরকারি
আনুকূল্য নিয়ে সরকারের সম্পদ ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করার প্রশ্নই আসে না। সেটা অবশ্যই জনগণ গ্রহণ করবে না। কিন্তু দেখুন, আরেকটি বিষয় আছে, এখন প্রশাসনে যারা আগের সরকারের লোক ছিল তারা বদলে দিয়ে কাদের লোক বসছে, ছাত্রদের দলের কোনো লোক আমি এই প্রশ্নটি একটু আলাদাভাবে করতে চাই। সেটি যখন নাকি এখন যে প্রধান দুটো বড় বড় দল তাদেরই লোক কিন্তু প্রশাসনে বসছে, কাজে সেটাও কিন্তু কিংস পার্টির একটা অন্যতম এইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যে কোনো বদলি, পদোন্নতি, তদবির এগুলো কিন্তু তাদের টেলিফোনে বা তাদের প্রভাবে হচ্ছে। এখান থেকেও মুক্ত করা দরকার, নাহলে নির্বাচনে কিন্তু প্রভাব পড়বে। যদি আপনি জেলা প্রশাসক বলেন, পুলিশের লোক যদি মানে দুটো রাজনৈতিক দলের কথা অনুযায়ী তারা পোস্টিং হয়, আগামী নির্বাচনে তারা কি ভূমিকা পালন করবে? কাজে এই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনা নিতে হবে। ধন্যবাদ।